আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। মূলত আজকে আমরা যে পর্বটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার আগের যে পর্বটা ছিল সেখানেও টাইটেল ধ্বনি ও বর্ণই ছিল। এই পর্বটার টাইটেলও ধ্বনি ও বর্ণ। মূলত আমাদের যে ধ্বনি ও বর্ণ টপিকটা আছে সেটার বেশ কয়েকটা ভাগে ভাগ করা। প্রথম যেটা ছিল সেটা ছিল একদম ধ্বনি ও বর্ণ কাকে বলে, ধ্বনি ও বর্ণর বেসিক যে ধারণাগুলো ছিল, ধ্বনি কয় প্রকার, বর্ণ কয় প্রকার, মৌলিক স্বরধ্বনি কয়টি, মৌলিক স্বরবর্ণ কয়টি। তো এই সকল বেসিক ধারণা বা যেগুলো এমসিকিউ বা জেএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আমরা জানিয়েছি বা বলেছি। আর আজকে আমরা এখন যে পর্বটি করছি সেটা হচ্ছে আমাদের ধ্বনি ও বর্ণেরই আরেকটা ধাপ বা পর্ব 2, যেখানে আমরা ধ্বনি ও বর্ণের মধ্যে বর্ণের উচ্চারণের স্থান নিয়ে আলোচনা করব। আমরা তো জানি যে আমাদের যে ধ্বনি সেটা কি, আমাদের যে ভাষা ছিল, আমরা যে কথা বলার জন্য যে ভাষা ব্যবহার করি, এই ভাষা কি অনেকগুলো শব্দ দিয়ে গঠন করা হয়, অর্থাৎ বাক্যগুলো অনেকগুলো শব্দের মাধ্যমে গঠন করা হয়ে থাকে। এই যে এই সকল শব্দগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি, যেই উপাদানগুলো পাওয়া যায় সেটাই হচ্ছে কি আমাদের ধ্বনি। আর ধ্বনি উচ্চারণ হয় বাকযন্ত্রের সাহায্যে। আমরা কিন্তু এর আগের পর্বে বাকযন্ত্র কোন কোন যন্ত্রগুলো একত্রে বাকযন্ত্র সেটাও আমরা জেনে এসেছি। তো আজকে আমরা দেখব আমাদের যে বর্ণগুলো আছে সেগুলো এক একটা উচ্চারণের স্থান কি। প্রথমে আমি আগে ব্যঞ্জন বর্ণগুলো একটু লিখব। ক থেকে ম পর্যন্ত আমাদের 25টি ব্যঞ্জন বর্ণ আছে। আমরা যদি একটু লক্ষ্য করি, ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন বর্ণ আমরা পাবো। 5 ধাপে আমরা এই 25টি বর্ণ লিখব। 5 ধাপে লেখা দ্বারা আমি কি বুঝাচ্ছি সেটা যদি একটু ভেঙে বলি, অর্থাৎ ক থেকে উম পর্যন্ত, ক খ গ ঘ উম, চ ছ জ ঝ নিয়, ত ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্ত ন, প ফ ব ভ ম, অর্থাৎ 5টি করে আমি ধাপে লিখব। 5 ধাপে ক খ গ ঘ উম, চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্ত ন, প ফ ব ভ এবং ম। এই যে এখানে 25টা বর্ণ আছে, এই যে 5টা, 5 এ 10, 15, 20, 25, এই যে 25টা বর্ণ আছে, এই 25টা বর্ণ সম্পর্কে প্রথমে আমরা জানবো যে এই 25টা বর্ণের উচ্চারণের স্থান কি। মূলত আগে আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে শিখছি, একটু পর আমরা স্বরবর্ণেরও উচ্চারণের স্থানগুলো দেখব। তো এই যে আমাদের যে ছকের মতো আমরা একটা করলাম, যেখানে কয়টা বর্ণ আছে, 25টি বর্ণ আছে। এটার পাশে আমি এখন একটা সূত্র বলা যায়, সূত্রের মতো করে লিখব। ক, তা, মু, দ এবং অ। এই যে 25টা বর্ণ আছে তার পাশে আমি একটা সূত্রের মতো করে লিখলাম ক, তা, মু, দ, অ। এটা আমরা একটু একত্রে উচ্চারণ করব। ক, তা, মু, দ, অ। এই যে ক, তা, মু, দ, অ, এটা দ্বারা আমরা কি বুঝাচ্ছি? এই যে ক, এই ক দ্বারা বোঝানো হচ্ছে কণ্ঠ, তাতে তালু বা তালব্য, মুতে হচ্ছে মূর্ধা, যেটা আমরা একটু এর আগে যে 1 নম্বর পর্ব ছিল সেখানে আমরা দেখে এসেছি মূর্ধা আসলে কি, তালু এবং দন্তের মাঝে যে শক্ত অংশটা থাকে সেটাই হচ্ছে মূর্ধা। তারপর আসছে কে, দতে দন্ত এবং ওতে হচ্ছে ওষ্ঠ, যার মানে হচ্ছে ঠোঁট। তো আমরা যদি লক্ষ্য করি, এই যে ক, তা, মু, দ, অ, এটা কিন্তু একদম আমাদের যে মুখের গঠন প্রণালী ঠিক এভাবে সাজানো। আমরা যদি লক্ষ্য করি, সবার আগে আসে কে, আমাদের ফুসফুস থেকে যে বাতাসটা বের হয়ে আসবে সেটা কণ্ঠের মাধ্যমে বা কণ্ঠনালীর মাধ্যমে মুখ থেকে বের আসবে। ফার্স্টে আসবে কণ্ঠ, কণ্ঠের পর যে ধাপটা আসবে সেটা কিন্তু তালু, তালুর পর যে শক্ত অংশটা আসবে সেটা হবে মূর্ধা, মূর্ধার পরেই কিন্তু সব একদম মূর্ধার পরে যে অবস্থান করতেছে সেটা কি, দন্ত বা দা, এবং সবার শেষে হচ্ছে কি, ঠোঁট। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের মুখের গঠন প্রণালী অনুযায়ী ক, তা, মু, দ, অ সাজানো। ফার্স্টে আসবে কণ্ঠ, তার একটু পর আসবে তালু, তার একটু পর আসবে শক্ত স্থানটা মূর্ধা, তার একটু পর দন্ত এবং ওষ্ঠ। অর্থাৎ আমরা যদি মাঝে মধ্যে এই সিরিয়ালটা ভুলেও যাই যে ক, তা, মু, দ, অ, আমাদের মনে পড়ছে না যে কিভাবে উচ্চারণের স্থানগুলো সাজানো হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের মুখের গঠন প্রণালী, সেই ক্ষেত্রে আমাদের বুঝতে এবং চিনতেও সুবিধা হয়ে যাবে। প্রথমে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত এবং ওষ্ঠ। তো এটাকে আমরা একত্রে মনে রাখবো কি, ক, তা, মু, দ, অ হিসেবে। তো আমি পাশে লিখে দিচ্ছি কোনটার নাম কি, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত এবং ওষ্ঠ। এই ছকটা আমরা মনে রাখবো। উচ্চারণের যে স্থানটা সেটা কি, ক, তা, মু, দ, অ। যদি এটা আমাদের মনেও কখনো না থাকে, যে আমাদের মনে পড়ছে না, সেই ক্ষেত্রে আমরা জাস্ট আমাদের মুখের গঠন প্রণালীটার দিকে একটু লক্ষ্য করব। মুখের গঠন প্রণালীর দিকে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। তো আমরা যদি লক্ষ্য করি, এই যে আমাদের ক, খ, গ,
ঘ এবং উম, এই যে 5টি আছে, এই 5টি বর্ণ যেগুলোকে বলা হয় ক বর্গীয় বর্ণ, সেই ক বর্গীয় বর্ণগুলোর উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ। চ বর্গীয় বর্ণ অর্থাৎ চ, ছ, জ, ঝ, ইয়, এই যে চ বর্গীয় 5টি বর্ণ আছে, সেই চ বর্গীয় বর্ণগুলোর উচ্চারণের স্থান হচ্ছে কি ত বা তালব্য বা তালু। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই জায়গা যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে মূর্ধন্য এবং দন্তন্য, মূর্ধন্য নাম দেখেই কিন্তু বোঝা যায় যে এর উচ্চারণের স্থান কি হবে মূর্ধা। আবার একই সাথে দন্তন্য, দন্তন্যরও উচ্চারণ সময় বোঝা যায় এটা উচ্চারণের স্থান হবে দন্ত। তো আমরা যদি কখনো ভুলেও যাই, জাস্ট আমরা ন দিয়েও কিন্তু মনে রাখতে পারবো যে মূর্ধন্যয়ের উচ্চারণের স্থান হবে মূর্ধা এবং দন্তন্যয়ের উচ্চারণের স্থান হবে দন্ত। তো আমাদের যে ত বর্গীয় বর্ণগুলো আছে ত, থ, দ, ধ এবং দন্তন্য, সেগুলোর উচ্চারণের স্থান হবে দন্ত। এবং যে প বর্গীয় বর্ণগুলো আছে প, ফ, ব, ভ এবং ম, এগুলোর উচ্চারণের স্থান হবে কি ওষ্ঠ। আমরা যদি একটু প, ফ, ব উচ্চারণ করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো কেউ কিন্তু ঠোঁট ছাড়া বা ওষ্ঠের আশ্রয় ছাড়া, ঠোঁট ছাড়া কিন্তু প উচ্চারণ করা যায় না। আমি কি কখনো প ঠোঁট ব্যবহার না করে বলতে পারবো? কখনোই বলতে পারবো না। তো এটা উচ্চারণ করার সময় কিন্তু আমরা বুঝে ফেলি যে এটার উচ্চারণের স্থানটা আসলে কি। ঠিক তেমনি ট, ঠ, এটা উচ্চারণ করতে আমাদের জিহ্বা কিন্তু সবসময় মূর্ধাকেই টাচ করছে। আমি যদি বলি ত, থ, আমরা যদি দেখি আমাদের জিহ্বা তখন কাকে টাচ করছে বা বাতাস বাধাপ্রাপ্ত হয় কখন, যখন জিহ্বা দন্তকে স্পর্শ বা টাচ করে। তো আমরা যদি লক্ষ্য করি, এইভাবেও আমরা আমাদের উচ্চারণের স্থানটা বের করতে পারি। তবে সবচেয়ে সহজ হচ্ছে আমাদের মনে রাখবো বর্গীয় বর্ণ দ্বারা, যে ক বর্গীয় বর্ণ কণ্ঠ, চ বর্গীয় বর্ণ তালু, ট বর্গীয় বর্ণ মূর্ধা, ত বর্গীয় বর্ণ দন্ত, প বর্গীয় বর্ণ ওষ্ঠ, অর্থাৎ কতা, মুদ, অ। এভাবে আমরা আমাদের 25টা বর্ণ অর্থাৎ 25টা যে ব্যঞ্জন বর্ণ আছে, সেই ব্যঞ্জন বর্ণের উচ্চারণের স্থানগুলো মনে রাখবো। এছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের যে ময়ের পর কি ছিল জ, র, ল, তারপর হচ্ছে কি তালব্য স, দন্ত স, মূর্ধন্য স। এই যে স-গুলো আছে, 3 ধরনের যে স আছে, আমাদের যে 3 জাতের স আছে, এই স-গুলো উচ্চারণ বা তাদের নামই কিন্তু উচ্চারণের উপর রেখে, উচ্চারণের উপর নির্ভর করেই রাখা হয়েছে। তালব্য স শুনেই বোঝা যাচ্ছে যে উচ্চারণের স্থান কি হবে তালব্য অর্থাৎ তালু। তাহলে আমি এই পাশে লিখে নিচ্ছি তালব্য স। এরপর আমি যদি বলি দন্তস্ব, দন্তস্বরও কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা উচ্চারণের স্থান কি দন্ত। ঠিক তেমনি মূর্ধন্য স, যেটাকে ছোটকালে অনেকে বলে পেট কাটা মূর্ধন্য স, আসলে ছোট বাচ্চাদের আম্মুদের কাছ থেকে তারা বর্ণ চেনে বা বর্ণ শিখে থাকে। তো এটা ছোটকাল থেকে প্রচলন আছে যে এই মূর্ধন্য সটা, যেটা আমাদের আসলে পুরো বর্ণমালা একটাই মূর্ধন্য স আছে, সেটাকে পেট কাটা বলে চেনার কোনো প্রয়োজন নেই। তাও এটাকে অনেকে পেট কাটা মূর্ধন্য স বললে ভালো চিনতে পারে। তো এই যে মূর্ধন্য স, সেটার উচ্চারণের স্থানও কি হবে অবশ্যই মূর্ধা হবে। অর্থাৎ 3টা যে আমাদের স আছে, এই 3টা স তাদের উচ্চারণের স্থানের উপর নির্ভর করে এদের নামকরণ করা হয়েছে। তো এটা উচ্চারণ দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোনটা কোন উচ্চারণের স্থানে পড়বে। তো এখানে আমাদের 25 আরও 3টা অর্থাৎ 28টার মতো বর্ণ, ব্যঞ্জন বর্ণ সবগুলোই ছিল। ব্যঞ্জন বর্ণ সম্পর্কে আমরা একটু ধারণা নিয়েছি। এবার আমরা একটু দেখব আমাদের যে স্বরবর্ণ সম্পর্কে, কয়েকটা স্বরবর্ণ সম্পর্কে আমরা একটু ধারণা নেব। আমাদের যে স্বরবর্ণগুলো আছে, আমরা জানি যে মৌলিক স্বরধ্বনি যদি বলা হয়ে থাকে, মৌলিক স্বরধ্বনি যদি বলা হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে 7টি মৌলিক স্বরধ্বনি, 7টি। কিন্তু মৌলিক স্বরবর্ণ, যেখানে আমরা বর্ণের উচ্চারণের স্থান নিয়ে আলোচনা করছি, সেখানে মৌলিক স্বরবর্ণ হচ্ছে কয়টি 11টি। তো মৌলিক স্বরবর্ণ 11টির মধ্যে কণ্ঠে আসবে স্বরেয় স্বরেয়া, অর্থাৎ আমাদের কণ্ঠের মধ্যেই ক, খ যেমন আছে প্রথমগুলো, কণ্ঠের মধ্যে স্বরেয় স্বরেয়া আছে। তালুর মধ্যে আসবে রস্বই, দীর্ঘই। এখন এই জায়গাটা অনেক স্টুডেন্টরা অনেক বেশি ভুল করে ফেলে। অনেকে মনে করে যে এটা যেভাবে লাইন বিগিয়েছে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠের মতো ক থেকে ম পর্যন্ত টানা 25টা বর্ণ এভাবে উচ্চারণের স্থানের উপর ইজিলি সাজানো, তার মানে রস্ব এবং দীর্ঘের পর এখন আমার রস্য এবং দীর্ঘটা চলে আসবে। আসলে কিন্তু এখানে একটু ভুল হয়ে যায়। আমাদের স্বরেয় স্বরেয়া কণ্ঠ দ্বারাই উচ্চারণ করা হয়, রস্বই দীর্ঘই তালু দ্বারাই উচ্চারণ করা হয়, কিন্তু রস্য দীর্ঘ সেটা উচ্চারণ করতে আমাদের আবার ওষ্ঠের প্রয়োজন হয়। তো এই জায়গাটা সবাই একটু লক্ষ্য রাখতে হবে, কেউ যেন ভুলে রস্য দীর্ঘ মূর্ধার জায়গায় না দিয়ে বসে।
তারপর হচ্ছে রি, রি আবার চলে যাচ্ছে আমাদের মূর্ধার কাছে। রি উচ্চারণ করতে আমাদের কি প্রয়োজন হয়? মূর্ধা প্রয়োজন হয়। তো আমরা যদি দেখি তো আমাদের এখানে ক খ গ ঘ এবং স্বরেয়া হচ্ছে কণ্ঠ, তালু হচ্ছে কি চবর্গীয়গুলো, তালব্য স এবং হ্রস্ব এবং দীর্ঘই। মূর্ধা হচ্ছে ট বর্গীয় বর্ণ 5টি, মূর্ধন্য ষ এবং রি। আর ওষ্ঠ হচ্ছে কি প বর্গীয় বর্ণ 5টি এবং হ্রস্ব এবং দীর্ঘ। তো এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আমার স্বরে ও স্বরেয়া দুটো বর্ণ শেষ, স্বরবর্ণের হ্রস্বই দীর্ঘই আরও 2টি বর্ণ অর্থাৎ 4টি বর্ণ শেষ, রি 5 নম্বর বর্ণ শেষ, হ্রস্ব এবং দীর্ঘ 7টা বর্ণ এখানে আমাদের শেষ। আর বাকি থাকে কয়টি? 4টি। 7 আর 4 11। তো আর বাকি থাকে আমাদের 4টি বর্ণ, এ, ওই, ও এবং ও। তো এখন বেশিরভাগ স্টুডেন্টরাই মনে করছে তাহলে এখন আমাদের বাকি আছে একটা উচ্চারণের স্থান দন্ত, তাহলে এই 4টাই মূলত দন্তে হওয়ার কথা, বা অনেকে মনে করছে এই 4টাই কিসে হবে? দন্তেই হবে। আসলে দন্তের মধ্যে 4টার একটাও হবে না। হ্যাঁ, এখানে আমাদের ট্রিক্সটা, কারণ উচ্চারণের স্থান এই যে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, তার মধ্যে দন্ত দ্বারা আমরা কোনো স্বরবর্ণ উচ্চারণ করি না। এই জায়গাটা আমাদের একটু মনে রাখতে হবে। কণ্ঠতে কি স্বরেও এবং স্বরেয়া থাকবে, হ্রস্ব এবং দীর্ঘ থাকবে তালুতে, রি থাকে মূর্ধাতে, হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণের স্থান ওষ্ঠ। আমি একটু পরে লিখে দিচ্ছি এই পাশে স্বরবর্ণ, অর্থাৎ দন্তের যে অংশটুকু আছে আমাদের সেটা কিন্তু একদম ফাঁকা। এখানে কিন্তু আমাদের কোনো এ, ওই, ও, ও এগুলো বসবে না। তাহলে এখন এ, ওই, ও এগুলোর উচ্চারণের স্থান আসলে কি? আমরা যদি একটু লক্ষ্য করি, মূলত এ আর ওই এটা মূলত একটা উচ্চারণের স্থান দিয়ে এটা উচ্চারণ করা যায় না। কণ্ঠ এবং তালু উভয়ই প্রয়োজন হয় এ ও ওই উচ্চারণ করতে। আবার কণ্ঠ ও ওষ্ঠ উভয়ই প্রয়োজন হয় ও এবং ও উচ্চারণ করতে। তো এই জন্য এটা কি হবে? কণ্ঠ ও তালু উভয় মিলে উচ্চারণ করা হয় এ আর ওই, এবং কণ্ঠ ও ওষ্ঠ উভয় উচ্চারণের স্থান মিলে উচ্চারণ করা হয় ও এবং ও। অর্থাৎ আমাদের যে টোটাল 11টি স্বরবর্ণ আছে, এই 11টি স্বরবর্ণ কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ করা হয় সেটা আমরা জেনে ফেলাম। স্বর এবং স্বরের উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ, হ্রস্ব এবং দীর্ঘের উচ্চারণের স্থান হচ্ছে তালু, রি এর উচ্চারণের স্থান হচ্ছে মূর্ধা, তারপর দন্তের আসলে স্বরবর্ণে কোনো দন্তের উচ্চারণের স্থান নেই, হ্রস্ব এবং দীর্ঘর উচ্চারণের স্থান হচ্ছে ওষ্ঠ, এবং এ আর ওই কণ্ঠ ও তালু উভয় মিলে উচ্চারণ করতে হয়, আর ও এবং ও কণ্ঠ ও ওষ্ঠ উভয় মিলেই উচ্চারণ করতে হয়। তো এভাবে আমরা আমাদের স্বরবর্ণ যে 11টি ছিল, স্বরবর্ণ 11টি কে কার কোনটা উচ্চারণের স্থান সেটা সম্পর্কে জেনে ফেললাম। বর্ণমালার স্বরবর্ণের অংশটুকু আমাদের শেষ। আর ব্যঞ্জন বর্ণের ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ কি একদম আমাদের মুখের গঠন প্রণালীর উপর নির্ভর করে উচ্চারণ করা হচ্ছে। ফার্স্টে কণ্ঠ, তারপর আসবে তালু, তারপর আসবে মূর্ধা, তারপর আসবে দন্ত এবং সবার শেষে আসবে ওষ্ঠ। তো 25টা এখানে শেষ হয়ে গেল। স্বয়ের নামের উপর নির্ভর করে উচ্চারণের স্থানটা আমরা বুঝে ফেলছি 3টা, তালব্য স তালু, মূর্ধন্য মূর্ধা, দন্তস্ব হচ্ছে দন্ত। এখন বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেটার উচ্চারণের স্থান আসলে কোনটার কি? তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কণ্ঠে আছে, কণ্ঠের মধ্যে ব্যঞ্জন বর্ণ হিসেবে আছে কে? হ। তালুর উচ্চারণের স্থানে আর কে কে থাকে? তালব্য স, যেটা আমরা একটু আগে দেখিয়েছি যে স, যেহেতু স এর নামকরণই করা হয়েছে উচ্চারণের স্থানের উপর, তাহলে তালব্য স। এছাড়া রয়েছে জ, অর্থাৎ উন্তস্তীয় জ এবং উন্তস্তীয়। আর এরপরে যে মূর্ধা আছে, মূর্ধা আমাদের যে 3 ধরনের বয়শূন্য র বা 3 ধরনের র আছে, একটা হচ্ছে কি বয়শূন্য র, ডয়শূন্য র, ঢয়শূন্য র, 3 ধরনের র, এবং মূর্ধা যেটা স এর উচ্চারণের স্থান মূর্ধন্য স, সেই স। তাহলে 3 ধরনের র, বয়শূন্য র, ঢয়শূন্য র, ডয়শূন্য র এবং মূর্ধন্য স। দন্তে আছে দন্তস্ব, যেটা স এর উচ্চারণের স্থান, এছাড়া রয়েছে ল। তো এই পাশের অংশটুকু হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ। তো আমরা যদি
একটু লক্ষ্য করি, আমাদের ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্ণ আছে, ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্ণ আমরা দেখতে পাচ্ছি, সেই 25টা বর্ণের উচ্চারণের স্থান হচ্ছে ক, তা, মু, দ, অ, অর্থাৎ কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত এবং ওষ্ঠ। আমাদের যে উচ্চারণের স্থান সেটা মুখের গঠন প্রণালীর দিকে আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো। ফার্স্টে আসবে কণ্ঠ, তারপর আসবে তালু, তারপর আসবে মূর্ধা, তারপর আসবে দন্ত এবং সবার শেষে আসবে আমাদের ঠোঁট বা ওষ্ঠ। এটা ছিল আমাদের 25টা বর্ণ। তারপর যদি আমরা লক্ষ্য করি, 3 ধরনের যে স আছে, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, এই যে সগুলো, এগুলোর উচ্চারণ দেখে আমরা বুঝতে পারছি এদের নামকরণ হচ্ছে উচ্চারণের স্থানের উপর নির্ভর করে। তাহলে তালব্য স হবে তালু, মূর্ধন্য স হবে মূর্ধা এবং দন্ত স হবে দন্ত। এরপর যদি আমরা দেখি এর পরের যে বর্ণগুলো আছে সেটা কি, হ। হ হচ্ছে কি কণ্ঠ দ্বারা উচ্চারণ করা হয়। তাছাড়া অন্তস্তীয় জ এবং জ, সেটা উচ্চারণের স্থান হচ্ছে তালু। মূর্ধাতে আমাদের মূর্ধন্য স ছাড়াও আমাদের যে 3 ধরনের বয়শূন্য র বা 3 ধরনের র আছে, সেটা বয়শূন্য র, ডয়শূন্য র এবং ঢশূন্য র। এই যে 3 ধরনের র, এই 3 ধরনের রই পড়বে আমাদের মূর্ধাতে। এবং ল, যেটাকে পার্শ্বিক বর্ণ বলা হয়ে থাকে, এই ল উচ্চারণ হচ্ছে দন্ত দিয়ে। তো এই ছিল আমাদের ব্যঞ্জন বর্ণের অংশটুকু। এবার আমরা যদি স্বরবর্ণের অংশে চলে যাই, আমরা জানি ব্যঞ্জন বর্ণ কয়টি, 39টি, যেটা আমরা এর আগের পর্বেও দেখে এসেছি। স্বরবর্ণ যে 11টি আছে সেখানে যদি আমরা একটু লক্ষ্য করি, স্বরেও স্বরেয়া হচ্ছে উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ, রস্বই দীর্ঘের উচ্চারণের স্থান হচ্ছে তালু, রি এর উচ্চারণের স্থান হচ্ছে মূর্ধা। মূলত এখানে রস্য এবং দীর্ঘ হওয়া উচিত ছিল, তবে রি আগে চলে এসেছে এবং রস্য এবং দীর্ঘ চলে গিয়েছে একদম শেষে। এরপর যদি আমরা লক্ষ্য করি, এই যে কণ্ঠ ও তালু, কণ্ঠ ও তালু এটাতে উচ্চারণ করা হয় এ এবং ওইকে। কণ্ঠ ও ওষ্ঠ এই দুটি উচ্চারণের স্থান দ্বারা উচ্চারণ করা হয় ও এবং ওকে। অর্থাৎ এ, ওই, ও এরা একটি স্থান দ্বারা উচ্চারণ করা হয় না, একের অধিক স্থান এদের উচ্চারণের জন্য প্রয়োজন পড়ে। যেমন কণ্ঠ ও তালু মিলে হয় এ আর ওই, এবং কণ্ঠ ও ওষ্ঠ মিলে হয় ও এবং ও। তো আশা করি আজকে যে এই পর্বটি ছিল, আমাদের যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি, এগুলোর উচ্চারণের স্থান সম্পর্কে এই পর্বটি দেখার পর বর্ণের উচ্চারণের স্থান নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, কারো কোনো প্রবলেম হবে না। মূলত এটা যেমন আমাদের জেএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি নবম দশম শ্রেণীতেও কিন্তু আমাদের উচ্চারণের স্থানটা প্রয়োজন পড়ে। তাই এই ছকটা যদি কেউ এই পর্বের মাধ্যমে ভালো মতো শিখতে পারে, তার তো জেএসসিতে সুবিধা হবেই। এছাড়া তার নবম দশম শ্রেণীতে যেও উচ্চারণের স্থান নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তো আশা করি সকলে এই পর্বটি দেখার পর আর কোনো বর্ণের উচ্চারণের স্থান নিয়ে ঝামেলা থাকবে না। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য। এবং পরবর্তী ধ্বনি ও বর্ণের পরবর্তী যে 3 নম্বর পর্বটি আছে, উচ্চারণের বিভিন্ন যে স্বরের বিভিন্ন উচ্চারণ, রস্যের বিভিন্ন উচ্চারণ, এই সম্পর্কে সেটা দেখার আমন্ত্রণ রইল। সকলকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ।